স্বাগত জানাই আপনাদেরকে আমার এক নতুন ভিডিওতে। এই ভিডিওটির পূর্ববর্তী ভিডিওটি যদি দেখে থাকেন তাহলে দেখবেন সেখানে আমরা মানালির লোকাল সাইট সিনটি কীভাবে করলাম এবং কী কী দেখলাম। হিড়িম্বা দেবী টেম্পল থেকে শুরু করে বশিষ্ঠ টেম্পল এবং মানালির মল রোড, নানা রকমের খাবার এবং নতুন নতুন গান বাজনা সহ দুর্দান্ত একটা সন্ধ্যা কাটিয়েছিলাম আমরা এই দিনটিতে। তবে কিন্তু আজ ভিডিওটি সম্পূর্ণ আলাদা, কারণ আজ আমাদের নাগার ক্যাস্টেল দেখে চণ্ডীগড়ে ফেরার পালা। নাগার ক্যাস্টেলে কী কী দেখলাম এবং কত সুন্দর সেই ভিউ সব কিছু রয়েছে এই ভিডিওতে। তো চলুন শুরু করি আজ বাড়ি ফেরার গল্প। সাথে থাকবেন কিন্তু আপনারা শেষ পর্যন্ত। প্রচুর ব্যাগপত্র হয়েছে, ব্যাগের অবস্থা খুবই খারাপ। এই ব্যাগ চাগানোর অসম্ভব। খুব সুন্দর কাটালাম, খুব ভালো কাটালাম কয়েকটা দিন। যা কিছু ভেবেছিলাম অনেক কিছু করলাম, তার থেকেও বেশি করলাম, তার থেকে বেশিও পেলাম, আবার অনেক কিছু পেলাম না, আবার অনেক কিছু বেশিও পেলাম। পাওয়া না পাওয়া নিয়ে জড়িয়ে থাকা এই সুন্দর শহর মানালি। আপনারা চাইলে আমার ডেসক্রিপশান বক্স থেকে সব কিছু চেক আউট করতে পারেন, সেখানে সব ডিটেলস দেওয়া রইলো এই হোটেল এবং আমাদের ট্যুর সম্বন্ধে। তারপর আমরা যাবো হচ্ছে নাগার ক্যাস্টেল হয়ে চণ্ডীগড় ব্যাক, তারপর চণ্ডীগড় থেকে যাবো হচ্ছে অমৃতসর। কালকে আমাদের ট্রেন হচ্ছে হাওড়া মেল, অমৃতসর হাওড়া মেল। এই হচ্ছে আমাদের টোটাল প্ল্যান 2 দিনের। চলুন গাড়ি কখন আসে দেখি, তারপর গাড়ি আসলে দেখা হচ্ছে। সব দোল খেলছে, এটা এখানে হোলি বলে, আমরা দোল বলি। আজকে হচ্ছে দোল। যা রওনা হয়ে গেলাম আমরা। এগুলো হচ্ছে অ্যাপেল ব্লসম, মানে হচ্ছে অ্যাপেল গাছের ফুল ধরেছে। যদি এখন অ্যাপেল হয় না, অ্যাপেল হয় হচ্ছে সেপ্টেম্বর অক্টোবর, তো জাস্ট ফুল ধরেছে আর কি। তো আরও টুরিস্ট বেরিয়ে পড়েছে বাড়ি ফেরার পথে। সে পৌঁছালাম আমাদের আজকের একটাই সাইট সিন, সেটা হচ্ছে নাগার ক্যাস্টেল। মানে যাওয়ার পথে এই পড়বে হচ্ছে নাগার ক্যাস্টেল। এখানে দেখতে পাচ্ছি এন্ট্রি ফিস 50 টাকা করে, ভেতরে ঢুকতে হবে। এই হচ্ছে নাগার ক্যাস্টেল। ভেতরে ঢুকি, তারপর আপনাদেরকে ইনফরমেশন দিচ্ছি। এই ওয়েদারটা কিন্তু এখানে অনেক ভালো, আশপাশটা পুরোপুরি খোলামেলা। এখানেও একটা ছোট্ট মার্কেট রয়েছে, টি স্টল, ওইদিকে ফ্রুট চাটস, আর ওপর থেকে দেখা যাচ্ছে হচ্ছে পুরোপুরি পাহাড়টা। নাগার ক্যাস্টেল নির্মাণ করেছিলেন তৎকালীন কুল্লু রাজ্যের রাজা সিদ সিং 1460 খ্রিস্টাব্দে, এবং এই নাগার ছিল কুল্লু রাজ্যের রাজধানী। এবং এই ক্যাস্টেলে ছিল হচ্ছে রাজ পরিবারের প্রধান বাসভবন। এই ক্যাস্টেলটি কাঠ এবং পাথর দিয়ে নির্মাণ করা হয়, যার বিশেষত্ব হলো এটি ভূমিকম্প প্রতিরোধকারী। তাই শত শত বছর পরও, বহু ভূমিকম্পের পরও আজ এই দুর্গটি অটুটভাবে দাঁড়িয়ে রয়েছে। এখানে এসে দেখলাম এখানে অ্যাকোমোডেশনও রয়েছে, মানে আপনারা চাইলে কিন্তু এখানে স্টেও করতে পারেন, থাকতেও পারেন। ইভেন লাঞ্চ, ডিনার, ব্রেকফাস্ট সেসবও অপশন রয়েছে। আপনারা চাইলে এখানকার খাবারও টেস্ট করতে পারেন একবার। ভালো লাগছে, খুব নিরিবিলি, একদম সুন্দর জায়গা। আমি বলছি ভাই, যারা তোমরা ভিডিওগ্রাফি করতে যাও, মানে ফটোগ্রাফি, ভিডিওগ্রাফি ফটো তুলতে যাও, তার জন্য পারফেক্ট প্লেস হচ্ছে এটা। মানে বিভিন্ন রকম পোজে বা বিভিন্ন রকম ভিউ যদি কেউ চায় ফটোর মধ্যে আনতে, এই হচ্ছে পারফেক্ট প্লেস একদম। কিন্তু কোনো এই কাঠে কোনো ড্যামেজ নেই, কিচ্ছু নেই, কোনো ক্ষয় নেই, ভয়ও নেই। যেগুলো ওরা বাজাতো, মানে ওই সেনা টেনা ডাকার জন্য বা কাউকে অ্যালার্ট করার জন্য, সেই সমস্ত জিনিস রয়েছে। অনেক কিছু রয়েছে, ডাম্পস, এইসব আসবাবপত্র এসব রয়েছে। এটা হচ্ছে এখানকার মিউজিয়াম।
যাই হোক বন্ধুরা, এই হচ্ছে নাগার ক্যাস্টেল। আমরা এসেছিলাম হচ্ছে নাগার ক্যাস্টেলে। এখান থেকে ভ্যালির ভিউটা সব থেকে ভালো দেখতে পাওয়া যায়। এই দেখুন, সব থেকে ভালো ভ্যালির ভিউ দেখতে পাওয়া যায়, যেটা আপনাকে ওই সাইড থেকে দেখিয়েছিলাম। এখন এখানে একটা খোলা জায়গা রয়েছে যেখান থেকে আপনারা এই ভ্যালির ভিউটা এনজয় করতে পারেন। এই ছিল হচ্ছে নাগার ক্যাস্টেল। এখানে আপনারা ভিজিট করতে পারেন, একবার আসতে পারেন। এর জন্য আলাদা করে কোনো দিন রাখতে হবে না। আপনারা ফেরার সময়, যেমন আমরা আজকে ফিরছি চণ্ডীগড়, ফেরার সময় 1 ঘন্টা কি 1.5 ঘন্টা হাতে রেখে আপনারা এটা পুরোটা এক্সপ্লোর করতে পারেন। হয়তো ক্যামেরার মধ্যে অতটা পরিষ্কার ধরা পড়ছে না, কিন্তু এগুলো কিন্তু প্যারাগ্লাইডিং হচ্ছে। কুল্লুর ফেমাস প্যারাগ্লাইডিং। আপনারা চাইলে কুল্লুতে করতে পারেন, কারণ এই কুল্লুতে সবথেকে বেশি উঁচু থেকে নিয়ে গিয়ে আপনাকে ওই জাম্পটা করানো হয় বা প্যারাগ্লাইডিংটা করানো হয়। কিন্তু সোলাং ভ্যালিতে কী হয়, হাইটটা অনেক কম, রেটটা অনেক বেশি। এই পাহাড়ের ওপর একদম নিয়ে গিয়ে আপনাকে জাম্প করায়। প্রায় আমরা মানালি থেকে অনেকটা চলে এসেছি। এখন এখান থেকে প্রায় চণ্ডীগড় এখনও পর্যন্ত 240 কিলোমিটার রাস্তা। তো আমরা এখন এখানে এসে দাঁড়ালাম একটু চা খাওয়ার জন্য। এখন বাজে দুপুর 1:30। একটু দাঁড়িয়ে একটু রিফ্রেশ হয়ে নিই। কান ফান বন্ধ হয়ে যাচ্ছে কেন জানি না। এদিকে তো অত অসুবিধা হওয়ার কথা নয়, তবু হচ্ছে। এই বিয়াস নদীর ভিউ রয়েছে, যেই নদীতে আমরা কিন্তু যাওয়ার সময় রিভার র্যাফটিং করেছিলাম। এই সুন্দর ভিউ আছে। এই ঘাটি যেটাকে বলে পাহাড়ি ঘাটি, হচ্ছে পাহাড়ি ঘাটি বা ভ্যালি টাইপের। যাক, অর্ডার করেছিলাম কফি, খাওয়া যাক, টেস্ট করা যাক কেমন কফি। মোটামুটি কফি দুধের যেরকম হয়, মিষ্টি বেশি। চা বা কফি মিষ্টি কিন্তু বেশি দিচ্ছে। নেক্সট টাইম কিন্তু যদি আপনারা আসেন, আপনারা একবার বলবেন যে একটু মিষ্টিটা কম দিতে আর কি, সব খাবারে মিষ্টি বেশি দেয় এরা। চলুন, খাওয়া হয়ে গেছে কফি, এবার ওঠা যাক গাড়িতে। পান্ডু ড্যাম যাওয়ার সময়তেও আমরা এখানে দাঁড়াইনি, আর আসার সময়তেও আমরা এখানে দাঁড়ালাম না। এখানে সেরকম দেখার কিছু নেই, শুধু জাস্ট ড্যাম। আর এমনি বোটিং হয়, বোটিংটা ওই সাইড থেকে হয় ওই সাইড থেকে, এই সাইড থেকে না। আর এমনি হয় জিপলিং হয়, যেটা ওই ওপরে দেখালাম, ওটা ছোট, বেশি না, একটুখানি জিপলিং। এখন ঘড়ি কাটায় 2:30। আমরা এসে এখন পৌঁছালাম হচ্ছে হোটেল বিবি বাদশা বা বাদার্স, হচ্ছে বাদার্স। এখানে আমরা আজকে লাঞ্চ করতে দাঁড়ালাম। খুব একটা বেশি খিদে এখনও পাইনি, জেনুইনলি যদি বলতে খুব একটা বেশি খিদে আমাদের এখনও পাইনি, তাও দাঁড়িয়েছি। দেখি যদি কিছু খাই তো খেয়ে নেবো, আয়দার যদি খিদে না পাই তো আমি কিছু খাবো না, স্কিপ করে যাবো। ওটা ভালো আমার লাগছে না। যদি খাই আমি দেখাচ্ছি, বা আমার সাথে যারা আছে যদি তারা খায় তো আমি সেটা দেখাচ্ছি। এই হচ্ছে আজকে আমাদের লাঞ্চ, চিকেন কষা আর প্লেন রাইস হচ্ছে লাঞ্চ। আর ওপরে হচ্ছে বসার জায়গা, আর নিচে হচ্ছে আরেকটা বসার জায়গা। এখানে হচ্ছে ননভেজ পাওয়া যায় আর ওপরে হচ্ছে ভেজ পাওয়া যায়। এই হচ্ছে চিকেন পাচ্ছি, ভাতের কোনো স্বাদ আমি পাচ্ছি না। ছিল হচ্ছে বাদার্স হোটেল বা বিবি বাদশা, একসাথেই হোটেল।
এখানে দেখালাম যে আমরা লাঞ্চ করলাম। আর এই সাইড থেকে মানে আপনারা যখন এদিক থেকে আসবেন, মানে দিল্লি চণ্ডীগড় থেকে আসবেন বা মানালির দিকে যখন যাবেন, তখন এটা রাস্তাতেই পড়বে এই সাইডে, লেফট সাইডে। আর যখন আপনারা আমাদের মতো মানালি থেকে যখন দিল্লি বা চণ্ডীগড়ের দিকে যাবেন, তখন কিন্তু ডান সাইডে পড়বে হচ্ছে এই হোটেল ব্রাদার্স। ওখানে খাবার ঠিকঠাকই খেলাম, শুধু একটাই ডিফেক্ট যেটা দেখলাম, চালটা একটু শক্ত। মানে শুধু এই জায়গায় নয়, আপনি পুরো মানালি সিমলা যেখানেই খাবেন না কেন, এরা কিন্তু চালটা একটু ওই শক্ত খায়, জানি না কেন। এটাই আমার প্রবলেম লাগলো। বাদ বাকি কিন্তু খাবার একদম টপ নচ, মানে যাকে বলা যায় একদম সুপার। তো ছিল হচ্ছে চিকেন কারিটা টেস্টি ছিল, কিন্তু ভাতটা আমার শুধুমাত্র একটু শক্ত লেগেছে। বাদ বাকি খাবার এখানে ঠিকঠাক, আপনারা ট্রাই করতে পারেন। বললাম দিল্লি থেকে বা চণ্ডীগড় থেকে আসার সময় আপনার এই দিকে পড়বে বাঁ দিকে, আর মানালি থেকে যাওয়ার সময় আপনার ডান দিকে পড়বে। তো এই ছিল হোটেল। এখানে কিন্তু সবথেকে বেশি বাঙালিরাই ভিড় করেছে, সবথেকে বেশি বাঙালিরা ভিড়। এখানে যতগুলো গাড়ি লেগে আছে না, সব কিন্তু বাঙালি গাড়ি। রয়েছে ওপরে, মানে ভেজের কাউন্টারটা রয়েছে ওপরে, আর নন ভেজটা রয়েছে বেসমেন্টে। যাওয়া যাক, খাওয়া দাওয়া হয়ে গেছে, এবার ওঠা যাক। গাড়ি আমাদের রেডি, একদম ফুল প্যাকড। ঘড়ির কাঁটা এখন 4:57। আমরা এখন এসে পৌঁছালাম পেট্রোল পাম্প, ভারত পেট্রোলিয়াম একটা পাম্প। এটা ওই যখন মানালি গিয়েছিলাম সিমলা থেকে, তখনও এখানে দাঁড়িয়েছিলাম। আর যখন এখান থেকে যাচ্ছি, মানে মানালি থেকে যখন দিল্লির দিকে যাচ্ছি বা চণ্ডীগড়ের দিকে যাচ্ছি, তখন এখানেই দাঁড়িয়েছি। এখনও গুগল থেকে বলছে প্রায় এখনও 2 ঘন্টা টাইম লাগবে আমাদের চণ্ডীগড়ে পৌঁছাতে। জানি না কতক্ষণ আর কতক্ষণ লাগবে অ্যাকচুয়ালি, তবে অফিসিয়াল টাইম 2 ঘন্টা দেখাচ্ছে। দেখা যাক আর কতক্ষণ লাগে। চলুন। রাস্তায় প্রচুর জ্যাম, তার জ্যামের রাস্তাটা অনেকটা পেরিয়ে এসেছি, ওর যাচ্ছি। দেখা যাক আবার সামনে কোথাও জ্যাম আছে কি। आपने बोलना मैं गाने हाँ ऐसे लोट ही मारे जा रहा, पागल हो गया है। কোনো অ্যাক্সিডেন্ট হয়েছে বোধহয়, ট্রেনে করে গাড়ি চালানো হচ্ছে, অ্যাক্সিডেন্টের কারণেই হয়তো হবে। ঘড়ির কাঁটায় 5:49। আমরা এসে দাঁড়ালাম হচ্ছে মঞ্জিতস একটা রেস্টুরেন্টে চা খেতে। একটু চাটা খাই, একটু ফ্রেশ হই, তারপর যাবো আবার সামনের দিকে। যেটা দেখাচ্ছিলাম আগের যে মোড়টাতে, ওখানে একটা অ্যাক্সিডেন্ট টাইপের হয়েছে কিছু, ক্রেন দাঁড়িয়ে রয়েছে আর সামনের চাকাগুলো কারো বিপদ হয়েছে। কারণ এরা যে গাড়ি চালাচ্ছে না, কেউ ট্রাফিক রুলস মেনে গাড়ি চালাচ্ছে না। সমস্যাটা এইখানে, যে যার মতো যাচ্ছে। সমস্যাটা এইখানেই যে একজন ভুল করবে কিন্তু পস্তাতে হবে অনেকজনকে। তাই যারা কেউ যদি পাঞ্জাব থেকে দেখে থাকেন বা সে যদি বাংলা বুঝতে পারেন, তাহলে আমি তাকে রিকোয়েস্ট করবো অন্ততপক্ষে ট্রাফিক রুলসটা মেনে চলুন, যাতে নিজের ক্ষতিটুকু না হয়। অপরেরটা তো আমি আপনাকে বাদই দিলাম। এখানে যে দেখালাম যে এরা যে যাচ্ছে, অ্যাকচুয়ালি এরা যাচ্ছে হচ্ছে গুরুদ্বারাতে। এই কারণেই যাচ্ছে, আমরা যেরকম শ্রাবণ মাসে যাই হচ্ছে দেবাদিদেব মহাদেবের মাথায় জল ঢালতে, সেরকম এরা এই হোলির সময় বা দোল পূর্ণিমাতে যায় হচ্ছে গুরুদ্বারাতে মাথা ঠেকাতে। তবে এই দিক দিয়ে কিন্তু আমরা সৌভাগ্যবান, কারণ আমরা মণিকরণে মাথা ঠেকিয়ে এসেছি ঠিক 10 তারিখে। হ্যাঁ, 10ই মার্চ, আজ থেকে 4 দিন আগে আমরা মাথা ঠেকিয়ে এসেছি। এই দিক দিয়ে কিন্তু আমরা সৌভাগ্যবান। এই হচ্ছে টি স্টল, কফি, চা সব কিছুই পাওয়া যাচ্ছে এখানে। যাই হোক, নিলাম একটা চা এখান থেকে, একদম বড় একটা গ্লাস, কাপ বলা যায় না, এটাকে গ্লাস বলা যায়। একদম মানে স্যাটিসফাইড। এই এতটা চায়ের দাম হচ্ছে 30 টাকা, অনেকটা বড়। দেখুন, শুধু বড় দেখলেই হবে না, টেস্টটাও দেখতে হবে। টেস্টটা দেখা যায়।
ঠিকঠাক। ঠিকঠাক, সত্যি ভালো চাটা, মানে রিফ্রেশিং লাগছে। বাহ 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 বাহ, খুব সুন্দর চা। কেন সুন্দর বলছি, এতক্ষণ যেখানেই চা খেয়েছি আপনাদেরকে রিভিউ দিয়েছি বেশি মিষ্টি বলেছি, এটা কিন্তু একদম ঠিকঠাক, পারফেক্ট। আর একজন কফি নিয়েছে, কফিটাও রিভিউ দেখে নিচ্ছি। কফিটা কেমন? কফিটার ফ্লেভার হচ্ছে স্ট্রং ফ্লেভার একটু কফিটা, আমাদের ওখানে যে নর্মাল থাকে একটু স্ট্রং। এই দিকে বলছে, এটা চকলেট সিরাপ একটু মেশানো আছে এর মধ্যে। আচ্ছা। ফ্লেভারটা আর চাটাও কিন্তু ভালো। এই হচ্ছে আমরা যা যা খেলাম তার বিলটা, চা এবং কফি। রেকমেন্ড রইলো, যদি এই রাস্তা দিয়ে যান এই মঞ্জিত রেস্টুরেন্টে দাঁড়িয়ে একবার চাটা বা কফিটা ট্রাই করবেন আপনারা। আর তার মধ্যে এই যে সব হুড়োহুড়ি, কেউ যাচ্ছে গুরুদুয়ারাতে, কেউ ফিরছে বাড়িতে। তবে আমরা যে এখন লোকেশনে আছি সেই লোকেশনটা কিন্তু কতটা অ্যাট্রাকটিভ সেটা আপনাদের কতটা আকর্ষণীয় আপনাদেরকে দেখাচ্ছি। দেখুন, আমরা আছি এখন ইন্ডিয়ার যে বর্ডার তার ঠিক গর্দান, মানে হচ্ছে তার ঠিক গলার মধ্যিখানে। দেখুন, হিমাচল প্রদেশ, পাঞ্জাব, হরিয়ানা, এই তিনটে বর্ডারকে শেয়ার করে জায়গায় দাঁড়িয়ে আছি। অ্যাকচুয়ালি কিন্তু আমরা পাঞ্জাবেই আছি, মেন জায়গাটা পাঞ্জাব, এর অ্যাড্রেস কিন্তু পাঞ্জাবই আছে। এখানে চা খেলাম, চায়ের টেস্ট আপনাকে বললাম, কফির টেস্টও বললাম। এবার যেতে হবে আমাদের সামনের দিকে, 5টা 10 হয়ে গেল। আমরা এখনও পর্যন্ত চণ্ডীগড় থেকে প্রায় 60 থেকে 70 কিলোমিটার দূরে রয়েছি। এখনও পর্যন্ত টাইম লাগবে প্রায় 1.5 ঘন্টা আমাদের চণ্ডীগড়ে বা আমাদের ডেস্টিনেশনে পৌঁছাতে। Turn left toward Chandigarh. তো আমরা ট্রিপ করলাম হচ্ছে আমাদের এই ড্রাইভার মানে হচ্ছে পঙ্কজ দা। তো আপনারা যদি ট্রিপ করতে চান পঙ্কজ দার সাথে তো কন্ট্যাক্ট করবেন। কন্ট্যাক্ট নাম্বারটা বলে দিন তো। 88 91 91 18 18 2644। 2644। তো এই কন্ট্যাক্টে ডিটেলস মানে কন্ট্যাক্ট করতে পারেন। খুব ভালো ঘুরিয়েছে আমাদেরকে। টাটা, বাই বাই। তো এই আমাদের গাড়ি বেরিয়ে গেল। এই হচ্ছে চণ্ডীগড় স্টেশন, প্ল্যাটফর্ম নাম্বার 1-এ আমরা দাঁড়িয়ে আছি। আর এই সাইডই হচ্ছে আমাদের ওয়েটিং রুম, আপার ক্লাস ওয়েটিং রুম হচ্ছে এটা, 19 নম্বর রুম। তো এখানে আমাদের এই ভিডিওটা শেষ করলাম, আর বাড়াচ্ছি না। আমাদের রাত্রির 8টার সময় ট্রেন, সেই ট্রেনের জার্নি নেক্সট ভিডিওর মধ্যে আসতে চলেছে। তো এই পর্যন্ত যদি আপনি দেখে থাকেন, আপনার কেমন লাগলো নিশ্চয়ই জানাবেন। অনেকটা জার্নি করলাম আজকে, প্রায় আমাদের এখানে এসে পৌঁছাতে মানে ওখান থেকে প্রায় আমরা উঠেছিলাম ধরুন 10:30টায় গাড়ি ছেড়েছিলাম। তারপর নাগার ক্যাস্টেল হয়ে খাবারের জন্য দাঁড়িয়েছি, তারপর চা ফা খেতে 2-1বার দাঁড়িয়েছি, যেগুলো আপনাদেরকে ভিডিওর মধ্যে দেখিয়েছি। 7 ঘন্টা থেকে 8 ঘন্টা টাইম লাগলো হচ্ছে আমাদের এই চণ্ডীগড় এসে পৌঁছাতে। তো বিরাট জার্নি, বিরাট এক্সপিরিয়েন্স, আপনাদেরকে পুরোটাই আমার ভিডিওর মধ্যে শেয়ার করলাম। নেক্সট এপিসোডে আপনাকে দেখাতে চলেছি যে আমরা কী করে এই ট্রেনে করে মানে কী করে আমরা এই চণ্ডীগড় থেকে অমৃতসর পর্যন্ত ট্রেনে করে গেলাম, এবং সেই ট্রেনটা কিন্তু আজকে রাত্রির 2:30টার ফলে নেক্সট এপিসোডে। ততদিন পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর যদি এই ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে একটা লাইক এবং কমেন্ট করে জানাবেন আপনার কেমন লাগলো।